স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। হুমায়ূন আহমেদ দেশের সাহিত্য আর সংস্কৃতি জগতে এক প্রবাদ পুরুষ। কথাশিল্প, নাটক, ছায়াছবিতে নতুন ধারার প্রবর্তন যেমন করেছেন, তেমনি পেয়েছেন হিমালয় সম জনপ্রিয়তা। একদিকে বাংলা ভাষায় কল্পবিজ্ঞানের জনক, আবার দেশের লোকগানকে হুমায়ূন আহমেদের হাত ধরে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। নিজের সৃষ্ট চরিত্র হিমু আর মিসির আলীর মতোই যাপিত জীবন নানা মাত্রা দেয়া এই কথাশিল্পের জন্মদিন পালিত হলো আজ দেশজুড়ে। বরণ এই ব্যক্তিত্বকে নিয়ে আমাদের আজকের আয়োজন প্রিয় হুমায়ূন। কথা বলতে স্টুডিওতে আছেন চলচ্চিত্র তারকা ও অভিনয়শিল্পী রিয়াজ, স্থপতি, লেখক ও নির্মাতা শাকুর মজিদ এবং চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মেহের আফরোজ শাওন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। তো রিয়াজ ভাই, প্রথমে আপনার কাছেই আসতে চাই। যখন আপনি তারকা হিসেবে, নায়ক হিসেবে একদম মধ্য গগনে আপনার বলা যায়, সেই সময় আপনি হুমায়ূন আহমেদের আহ্বানে এমন তার চলচ্চিত্রে অভিনয় করতে এলেন এবং একদম বলা যায় ভিন্ন, আপনি যেই ধরনের চরিত্রে অভিনয় করতেন সেই নায়ক থেকে ভিন্ন একটা চরিত্রে অভিনয় করলেন। এই প্রস্তাবটা পাওয়ার পরে প্রথম আপনার অনুভূতি কি ছিল ভিন্ন ধরনের এই চরিত্রটি? আসলে স্যারের, আমি তখন বোধহয় ইন্টারমিডিয়েটে পড়তাম, একটা বই পড়েছিলাম 1971। এই বইটা পড়ার পরে আমার খুব ইচ্ছে হয়েছিল যে এই বইটা যিনি লিখেছেন তার সাথে একবার আমার দেখা হওয়াটা বা কথা বলাটা খুব জরুরি। এরপরে ফিল্মে আসলাম, ছবি করছি, তো তখন ব্যস্ততার ফাঁকে আসলে খুব একটাই ছিল না। এরপরে যখন শুনলাম স্যার আমার সাথে দেখা করতে চাচ্ছেন বা তার একটা ছবিতে আমাকে কাস্ট করতে চাচ্ছেন, আই ওয়াজ সো এক্সাইটেড। আমি একদম দৌড় দিয়ে চলে গেলাম বলা যায়। ওনার সামনে যেয়ে বসলাম, আমার দিকে উনি প্রায় মিনিট খানেকের মতো একদম অন্তর্ভেদী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন, তাকিয়ে বললেন যে না, তোমার হবে। এরপরে শুরু করলাম আমরা ওই ছবিটা, দুই দুয়ারি। স্যারের সাথে ছিল ফার্স্ট ছবি। সেক্ষেত্রে আমার শিডিউল জনিত অনেক ঝামেলা ছিল। যে সময়টা শিডিউলটা পড়েছিল, তো আমি স্যারকে বললাম যে স্যার, আমি বোধহয় শিডিউলের কারণে ছবিটা খুব করার ইচ্ছা ছিল কিন্তু আমি পারছি না, কারণ আমার অন্যান্য ছবিগুলোর শিডিউল এমনভাবে প্যাকড ছিল এবং স্যারের একটা সেট পড়েছিল। তো উনি বললেন যে তুমি কি রাতে করতে পারবা? আমি বললাম মানে? স্যার বললেন যে রাতে মনে করো তুমি সব শুটিং টুটিং শেষ করে তুমি আমার এখানে আসো, মানে। এবং আমি বললাম স্যার তাহলে তো কথাই নেই, আমি অবশ্যই করব। এবং রাতে যে আমি ছবিটার কাজ শুরু করলাম এবং স্যার পুরা ইউনিট দিনের বেলা ঘুমাতো স্যারের, এবং রাতের বেলা মনে করেন 10টা থেকে সবাই রেডি হতো। আমি 11টার মধ্যে যেয়ে মেকআপ টেকআপ করে প্রায় 7টা পর্যন্ত শুটিং করে আবার ঢাকায় আসতাম। তা মানে এই সময়টা তো তাহলে খুবই মানে খুবই একটা ব্যস্ত সময় গিয়েছে। এবং মজা হচ্ছে যে আমি এফডিসিতে শুটিং করে স্যারের একটা গাড়ি থাকতো, আমি সেই গাড়িতে বসে মাইক্রোতে ঘুমাতে যেতাম। এরপরে আমরা একটা নৌকা মানে লঞ্চ টাইপ, স্যারের একটা আলাদা একটা লঞ্চের মতো ছিল, বোট, স্পেশাল বোট একটা, যেটাতে করে উনি দেখতেন, আপনার পূর্ণিমার চাঁদ দেখতেন। পূর্ণিমার সময় উনি লঞ্চ ওইটাতে করে ঘুরে বেড়াতেন। সো ওইটা রেডি থাকতো ঘাটে, আমরা ওটাতে মধ্যে যেয়েও কিছুক্ষণ রেস্ট নিতাম। একসময় ঘাটে লাগতো, আমাকে বলতো যে চলে আসছি, সো তারপরে চলে আসি। রিয়াজ, আমরা যারা আপনার অভিনয় দেখি তারা এক রকমের মানে দুই দুয়ারির আগের রিয়াজের অভিনয় এবং দুই দুয়ারির পরের রিয়াজের অভিনয়, নাটকের রিয়াজের অভিনয়ের মধ্যেও অনেক ক্ষেত্রে আমাদের এটা ভুল হতে পারে, মনে হয় যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। এবং বিশেষ করে নাটকের একটা নির্দিষ্ট ধারায় আপনি অভিনয় করেন, সেটা হুমায়ূন আহমেদের নাটকগুলি দ্বারা প্রভাবিত। এমনকি সম্প্রতি যেই নাটকগুলি আছে সেগুলিতেও আমরা এটা দেখতে পাই। এটা কেন বা কিভাবে এটার প্রভাবটা এসেছে? এটা আসলে আমি যখন কমার্শিয়াল ছবিগুলো করছিলাম, সো তখন আমি বেসিক্যালি অ্যাক্টিং জানি না আসলে, এখনো খুব একটা আমি জানি না, তারপরেও আমার সবই দেখে শেখা। তো স্যারের সাথে যখন প্রথম কাজ করলাম এবং উনি যখন একটা ক্যারেক্টারাইজেশন কি আমাকে ব্রিফ করলেন, আমার কাছে মনে হলো যে ও মাই গড, মানে দিস ইজ অ্যাক্টিং। এবং আমি খুব মুগ্ধ হলাম, এবং উনি যেভাবে বলতেন আমি ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করলাম। পরে যখন স্ক্রিনে দেখলাম যে ন্যাচারাল অ্যাক্টিং বা চমৎকার, আমার কাছে নিজের কাছেই ভালো লাগলো। এবং তারপরে বলা যায় যে তার সাথে কাজ করতে করতে, এবং উনি যখন গল্পটা আমাদেরকে বলতেন, সবাই আমরা একসাথে বসতাম, স্যার স্ক্রিপ্টটা পড়তেন, যার ক্যারেক্টার ডায়লগ সেভাবেই উনি পড়তেন, এবং ইমোশনের জায়গাগুলো ওনার চোখ দিয়ে পানি পড়ছে, হাসি জায়গাগুলোতে উনি হাসছেন, আমরা সবাই মিলে হাসছি। সো এই যে যখন উনি স্ক্রিপ্টটা পড়তেন, আমরা ঠিক ক্যারেক্টারগুলো তখনই পেয়ে যেতাম।
এবং তখনই মনে হয় যে আমি মানে আই ফার্স্ট রিয়েলাইজ যে আসলে অ্যাক্টিংটা অনেক বড় একটা মানে অনেক ডিফারেন্ট করা সম্ভব। দেন আই ট্রাইড। আচ্ছা, এই যে দুই দুয়ারির গল্প আমরা জানি যে দুই দুয়ারিতে আপনার চরিত্রটা ছিল একদমই ভিন্ন, এমনকি সে নিজেকেও জানে না সে না, কে। কোত্থেকে এরকম এসেছে সে জানে এরকম না। একটি চরিত্র, এবং মানে যেখানে সিনেমার নায়ক সে সবকিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত, বলা যায় যে সিনেমাতে সে নিজে কেন্দ্রে থাকে, সেখান থেকে এরকম একটি চরিত্র, এই পার্থক্যটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপনি একটা বলেছেন যে একটি বড় সমস্যা ছিল শিডিউল, কিন্তু অভিনয়টা তুলে ধরা, হ্যাঁ। স্যার যেভাবে চাচ্ছেন সেইভাবে অনুবাদ করা, এটা Exactly. আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? এটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কারণ আমরা ফিল্মে, যেটা কমার্শিয়াল ফিল্মে হয়, আমরা একটু এক্সাজারেশন করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু লাউড অ্যাক্টিং করি, কিন্তু স্যারের এখানে তো এটা সম্ভব না। তো এটার জন্য আমার খুব ডিফিকাল্ট ছিল ইনিশিয়ালি কাজ করা, কিন্তু স্যারের পুরো ইউনিটটা, লাইক আমি বলবো যে আমার বুবুজান চলে আসছে, সে খুব বুঝায় বুঝায়, স্যার মাঝে মাঝে আমার উপর খুব রেগে যেতেন, এবং সে দেখতাম খুব রাশ টেনে ধরেছে, শান্ত করেছে, আবার আমাকে বুঝিয়েছে, রেজ ভাই এটা এভাবে হবে, আমিও বুঝতাম। ক্যামেরাম্যান মাহফুজ ভাই ছিলেন, এভরিবডি, দ্য ইউনিট ওয়াজ সো গুড। এবং যেহেতু একটা ইউনিট তখনই ভালো হয় যখন মেইন ম্যানটা খুব ভালো থাকে, আমরা সবাই এক টিউনে ছিলাম। সো 1-2 দিনের মধ্যে আমি আসলে টিউনটা ধরে ফেলতে পেরেছিলাম। এবং আরেকটা জিনিস ছিল, ফার্স্ট টাইম আমাকে স্যার বললেন যে তোমার কোনো ডায়লগ তোমরা তো প্রম্পট করে, নোবডি উইল প্রম্পট ফর ইউ, তোমার সব ডায়লগ তোমাকে মুখস্থ করতে হবে। বাস, আমিও টেনশনে সারাদিন স্ক্রিপ্টে ডায়লগ মুখস্থ করছি। সো 1-2 দিনের পরে আসলে উনি যেভাবে চেয়েছিলেন, ওই যে বললাম যে স্যার যেভাবে ব্রিফ করতেন আমাদেরকে, আমরা ঠিক ওই সময়টাতে ঠিক মনে হচ্ছে যে ওই ক্যারেক্টারটাই যেন হয়ে গেছি। তখন এক্সট্রা কোনো অ্যাক্টিং আমাদের খুব একটা করতে হয়নি বলে আমার আমার ধারণা। আহ, দর্শক, আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে আমাদের সঙ্গে যোগ দিবেন মেহিন আফরোজ শাওন, তিনি চলে এসেছেন। তো শাওন, আপনাকে স্বাগত। রিয়াজের সঙ্গে মূলত যেই অভিজ্ঞতাটা আমরা ইতিমধ্যে জানছিলাম সেটা হচ্ছে যে দুই দুয়ারের অভিজ্ঞতা, এবং একই সঙ্গে হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করার আগে এবং পরের রিয়াজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সেই সূত্র ধরে আপনি যখন যোগ দিলেন তখন রিয়াজ বলছিল যে মানে উত্তরণের ক্ষেত্রে যে সহযোগিতাটা উনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনিও একটা সহশিল্পী হিসেবে ছিলেন। তো ওই সময়ের গল্পটা যদি আমাদেরকে বলেন যে নায়ক রিয়াজ যখন আপনাদের এখানে আসলো, তখন তাকে একসেপ্ট করার ক্ষেত্রে সহশিল্পী হিসেবে আপনার কোনো চ্যালেঞ্জ ছিল কিনা? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যানজটের কারণে আমার পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, আমার আরেকটা লাইভ ছিল। আর যদি রিয়াজ ভাইয়ের কথা বলি, দুই দুয়ারিতে যখন আমরা জানলাম যে নায়ক রিয়াজ আমাদের সাথে কাজ করবেন, তো বেশ টেনশনে ছিলাম আমরা সহশিল্পীরা, হুমায়ুন আহমেদ না। হুমায়ুন আহমেদের কাছে নায়ক টার্মটা কখনো সেই অর্থে খুব গুরুত্ব পাইনি। আমরা খুব টেনশনে ছিলাম যে না জানি কি একটা নায়কোচিত ব্যাপার ঘটতে যাচ্ছে আমাদের ইউনিটের সাথে। তো যখন ঢুকলেন নায়ক রিয়াজ, দেখলাম যে না, উনি আসলে নায়ক রিয়াজ না, উনি একজন মানব রিয়াজ। তো এই মানব রিয়াজ নিজেকে যেভাবে একটা তরল পদার্থের মতো করে ফেললেন, যে আমরা যেই পাত্রে ওনাকে রাখবো সেই পাত্রের মতো উনি যেন আকার ধারণ করতে পারেন, তাই ওনাকে মানে ওনাকে কেন, নর্মালি আমরা যেটা করি যে সহশিল্পীরা তো একটা ইউনিটে যখন নতুন মেম্বার আসে, তখন ইউনিটের পুরনো মেম্বারগুলো কিন্তু তাকে ওভাবে করে স্বাগত জানাতে চায়, একটা ওয়ার্ম ওয়েলকাম জানাতে চায়। সেটা আমি সহশিল্পী হিসেবে শুধু না, আমি অবশ্যই করব। তো এটা উনি যদি তরল পদার্থ না হতেন, উনি যদি আমাদের সাথে এভাবে ব্লেন্ড করতে না চাইতেন, তাহলে কখনোই হতো না। এবং যদি বলি যে হুমায়ুন আহমেদের ক্ষেত্রে যে জিনিসটা, সেটা পরবর্তীতে যখন রিয়াজ ভাই আমাদের ইউনিটের এমন একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল, তখন কিন্তু রিয়াজ ভাইও করেছেন অন্য নতুন মেম্বারদের জন্য। হুমায়ুন আহমেদের একটা ইন্টারেস্টিং কোয়ালিটি ছিল, খুব অল্পতেই উনি রেগে যেতেন। রিয়াজ ভাইয়ের হয়তো বা ডায়লগ মুখস্থ হচ্ছে না, তো খুব রেগে গেলেন, পর মুহূর্তেই ডায়লগটা মুখস্থ করে রিয়াজ ভাই যখন একটা চমৎকার অভিনয় উপহার দিল, তখন পর মুহূর্তে যখন দেখলাম হুমায়ুন আহমেদের চোখ দিয়ে পানি পড়ছে এবং পিঠে চাপড়ে বলছে ওয়েল ডান রিয়াজ। তো এই কারণে হুমায়ুন আহমেদ রেগে গেলে আমরা একটু খুশি হতাম, কারণ যার উপরে রেগে যাচ্ছেন তিনি তার মিনিট 10 পরেই একটা চমৎকার এক্সপ্রেশন পাবেন হুমায়ুন আহমেদ, মানে সর্বোচ্চটা বের করে আনার একটা টেকনিক। এক্স্যাক্টলি। শাওন, আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে যে অনেক চরিত্রই যেটা নির্মাণ হচ্ছে
কারণ নির্মাণটা দুই রকম। হুমায়ূন আহমেদ নিজের প্রথমে লিখতেন, তারপরে সেটা সেলুলয়েডে বন্দি করতেন। তো প্রথমে একটা চরিত্র নির্মাণ করার প্রক্রিয়াতেও আপনি থাকতেন, পরবর্তীতে এটা যখন দ্বিতীয়বারে আবার নির্মাণ হচ্ছে, পুনর্নির্মাণ হচ্ছে, তখনও থাকতেন। এই দুটো নির্মাণের মধ্যে কি আপনার কাছে কোনো পার্থক্য মনে হতো? কারণ একই নির্মাতা দুটো সৃষ্টি করছেন একই সময়। আমি যতদিন ধরে হুমায়ূন আহমেদের সাথে কাজ করেছি, 1991 সাল থেকে আমি ওনার সাথে অভিনয় করি, তখন নির্মাণের পেছনের গল্পটুকু আমি জানি না। যখন থেকে আমি নির্মাণের পেছনের গল্পটুকু জানা শুরু করলাম, তখন দেখলাম যে হুমায়ূন আহমেদ একটা জিনিস একটু কম পছন্দ করতেন। সেটা হচ্ছে যেই চরিত্রটি অলরেডি উনি নির্মাণ করে ফেলেছেন কোনো একটা উপন্যাসে বা গল্পে, ওটার চিত্রনাট্য করতে উনি একটু কম পছন্দ করতেন। কারণ তিনি বলতেন এই চরিত্রটি নিয়ে আমি একবার কাজ করে ফেলেছি, এই চরিত্রটি একবার আমি পাঠকদের কাছে উপহার দিয়ে ফেলেছি, তো এটিকে আবার কেন আমার দর্শকদের উপহার দিতে হবে, আমি কেন আরেকটি নতুন চরিত্র তৈরি করছি না। তো যেই কারণে উনি একটি গল্প থেকে বা উপন্যাস থেকে চিত্রনাট্য করতে একটু কম চাইতেন। উনি চাইতেন নতুন চরিত্র নিয়ে চিত্রনাট্য করতে, এবং উনি যতটুকু আমাদের পড়ে শোনাতেন তার চেয়ে অনেক বেশি ওনার ব্রেইনে থাকতো। উনি যখন পড়ে শোনাতেন, আমি নিশ্চিত রিয়াজ ভাইও আমার সাথে একমত, উনি তাই বলছিলেন হয়তো বা আমি আসার আগে, উনি যখন স্ক্রিপ্টটা পড়তেন, আমরা তখনই ওনার চেহারা দেখেই অভিনয়টা ধরে ফেলতাম যে হ্যাঁ আমাদের এই জিনিসটাই করতে হবে। মানে স্ক্রিপ্ট পড়ার সময় আবেগগুলি চলে আসে। Exactly. এবং আমাদেরই একজন সিনিয়র অভিনেতা বলেছিলেন যে হুমায়ূন আহমেদ যখন স্ক্রিপ্ট পড়েন, তখন যদি কেউ একজন ক্যামেরা ধরে থাকে হুমায়ূন আহমেদের চেহারায়, তার এক্সপ্রেশনগুলো যদি ক্যামেরা বন্দি করা যেত, তাহলে সেটা একটা নাটকের চেয়ে অনেক বেশি উপভোগ্য বিষয় হতো। কারণ হুমায়ূন আহমেদ স্ক্রিপ্ট পড়তে পড়তে হেসে দিতেন হাসির জায়গাগুলোতে, দুঃখের জায়গাগুলোতে কাঁদতেন, টিস্যু নিয়ে চোখের পানি নাকের পানি মুছতেন। ওটা একটা দর্শনীয় দৃশ্য। একটু অন্যদিকে যাই। আজকে জন্মদিন উদযাপন হচ্ছে, গতকাল রাত থেকেই এই পর্যন্ত প্রায় বাংলাদেশে অনেক জায়গায় আমরা উদযাপনের এই চিত্রটি দেখতে পেয়েছি। তো এই যে জন্মদিন উদযাপন, এটি হুমায়ূন আহমেদ নিজে কিভাবে উদযাপন করতেন? আমরা এর আগেও বিভিন্ন সময় জেনেছি, আপনার কাছ থেকে জানতে চাই। হুমায়ূন আহমেদের জন্মদিন পারিবারিক বলয় থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। উনি একজন হুমায়ূন আহমেদ। আমি প্রথম দেখেছি 50 বছর পূর্তিতে, ওনার 50তম জন্মদিনে বেশ বড় আকারে একটা জন্মদিন পালন হয়েছিল, প্রকাশকরা করেছিলেন। তারপর দীর্ঘ বিরতির পর আবার 60তম জন্মদিন থেকে প্রকাশকেরা বড় করে ওনার জন্মদিনের দিবসটাকে উৎসবে পালন করলো। আর হুমায়ূন আহমেদ যেটা করতেন, এটা জন্মদিনের আগের দিনটা রাখতেন নিজের প্রিয়জনদের জন্য। জন্মদিনের আগের দিন বলতে 12 তারিখ, 12ই নভেম্বর সন্ধ্যার পর থেকে হুমায়ূন আহমেদ কিন্তু নতুন পোশাক পরে একদম রেডি, এবং প্রিয়জনদেরকে এসএমএস পাঠাচ্ছেন, 8টা বেজে গেল কিন্তু এখনো আসছো না কেন, এই ধরনের এসএমএস সবার কাছে চলে যেত। এবং সুসুর করে দক্ষিণ হাওয়ার গেটে, রিয়াজ ভাই ওই দক্ষিণ হাওয়ার একটা নাম দিয়েছিলেন দরগা শরীফ, তো দরগা শরীফের গেট দিয়ে তখন সুসুর করে প্রিয়জনেরা সব ঢুকতে শুরু করতো। এবং ওটা ছিল হুমায়ূন আহমেদের নিজস্ব ভঙ্গিতে জন্মদিন পালন। 12 তারিখ 8টার পর থেকে গল্প, আড্ডা, গান, হইচই, রাত 12টা 1 মিনিটে কেক কাটা দিয়ে হুমায়ূন আহমেদের পারিবারিক এবং বন্ধুদের আড্ডাটা ওখানেই সমাপ্ত হতো। আমার শাশুড়ি থাকতেন, ওনার বোনেরা থাকতেন, প্রচুর ফুল বাসায়, ফুলগুলো দেখে আমার শাশুড়ির শেখে আনন্দ। এবং হুমায়ূন আহমেদ বলতেন এত ফুল, আম্মা আপনি কোন ফুলটা নেবেন নিয়ে যান, বোনদেরকে বলতেন তোরা কোনটা নিবি নিয়ে যা, এবং বাছাই করে কিন্তু প্রত্যেকে ফুল নিয়ে যেত। আর পরদিন ভোর থেকে এই সময়টা ছিল সম্পূর্ণ জনসাধারণের জন্য। সেদিন যে কেউ, যে কোনো হুমায়ুন ভক্ত হুমায়ূন আহমেদের সাথে দেখা করতে পারতেন। তারা বাসায় আসতেন, হুমায়ূন আহমেদের সাথে দেখা করতেন, কেউ পা ছুঁয়ে সালাম করতেন, এবং টেবিলে কেক এবং মিষ্টি সাজানো থাকতো। সবাই মানে একটা আছে না এরকম পছন্দের লেখককে ধরার একটা ব্যাপার আছে, একটু ছোঁয়ার ব্যাপার আছে, স্যারকে জড়িয়ে ধরে ছবি তুলবো, একটু স্যারকে ছুঁয়ে দেখবো। ওই জন্মদিনের দিনটা উনি জনগণের সাথে পালন করতেন। ভক্তদের